সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, এবার দেশে ফিরতে হবে, দলের নেতাদের ইঙ্গিতপূর্ণ বার্তা। তারেককে নিয়ে কী বললেন হাসিনা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বদলে গেছে বাংলাদেশের সমীকরণ, ফেঁসে গেল জামায়াত, বাতিল নিষেধাজ্ঞা, দেশে ফেরার পথে হাসিনা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, আওয়ামী লীগকে নিষিদ্ধের আইন করে আইয়ুব খান ইয়াহিয়ার কাতারে এবার তারেক, বিস্তারিত থাকতে প্রতিবেদনে। এদিকে ইউনূসের টার্গেট ১৫ সেনা কর্মকর্তা, তলে তলে ঘুঁটি সাজাচ্ছেন সেনাপ্রধান, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে যোগ্যতা বাবার নাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন বাবার দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, সংসদে আপত্তি সত্ত্বেও বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, এনসিপি নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে খুলনায় ট্যাঙ্ক লরি থেকে তেল চুরি, আটক ৫, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, নারায়ণগঞ্জে অবৈধভাবে তেল মজুত করে বিক্রি, আটক ২, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। নির্বাচন পরবর্তী পরিস্থিতি এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে দলীয় ওয়ার্কিং কমিটির বৈঠকে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন শেখ হাসিনা। দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে তিনি নেতাদের দেশে ফেরার প্রস্তুতি নিতে এবং রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে নির্বাচনের বৈধতা, আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং দলের ওপর জারি থাকা নিষেধাজ্ঞা নিয়েও স্পষ্ট অবস্থান তুলে ধরেন তিনি, যার জেরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। বাংলাদেশের নির্বাচন পরবর্তী পরিস্থিতি ও দলের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মঙ্গলবার সকালে ওয়ার্কিং কমিটির বৈঠক করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যোগ দেন তিনি। ঢাকায় আওয়ামী লীগের এক প্রেসিডিয়াম সদস্যের বাড়িতে সমবেত হন ওয়ার্কিং কমিটির সদস্যরা। সভায় শেখ হাসিনা নেতাদের উদ্দেশ্যে বলেন, মানসিক ও অন্যান্য প্রস্তুতি নিন, এবার সবাইকে দেশে ফিরতে হবে এবং মাঠে নামতে হবে। তার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ওয়ার্কিং কমিটির সদস্যরা বক্তব্য রাখেন। এছাড়াও কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা, যারা কমিটির সদস্য নন, তারাও আলোচনায় অংশ নেন। বৈঠকে বিভিন্ন এলাকার দায়িত্বপ্রাপ্ত নেতারা সংশ্লিষ্ট অঞ্চলের পরিস্থিতি তুলে ধরেন। একাধিক নেতা দাবি করেন, সদ্য সমাপ্ত নির্বাচন ছিল প্রহসন। এ প্রসঙ্গে শেখ হাসিনা দেশি বিদেশি পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তার অভিযোগ, কয়েকজন পর্যবেক্ষক বাংলাদেশে অবস্থানকালে নির্বাচনকে ভালো বলেছেন, অথচ নিজ দেশে ফিরে ভিন্ন রিপোর্ট দিয়েছেন। তার বক্তব্য, এ ধরনের দ্বিমুখী অবস্থানের উপর নির্ভর না করে নির্বাচনকে কেন প্রহসন বলা হচ্ছে তার স্পষ্ট ব্যাখ্যা জনগণের সামনে তুলে ধরতে হবে। তিনি নির্বাচনী ফলাফলের বিশদ বিশ্লেষণের নির্দেশও দেন। হাসিনার দাবি, ভোট বয়কটের আহ্বানে দেশের মানুষ সাড়া দিয়েছে। এরপর শেখ হাসিনা বিএনপি সরকারের নাম না করে বলেন, বর্তমান সরকার যেন আওয়ামী লীগের ওপর জারি থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। তার দাবি, এই নিষেধাজ্ঞা অবৈধ এবং ভিত্তিহীন। তিনি স্পষ্ট করেন, যদি নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হয় তবে আওয়ামী লীগ নিজেদের মতো সিদ্ধান্ত নেবে এবং কর্মসূচি ঘোষণা করবে। উল্লেখ্য, নির্বাচনের দিন থেকেই আওয়ামী লীগ ভোটদানের হার নিয়ে প্রশ্ন তুলে আসছে। দলের বক্তব্য, ৬০% ভোটদানের হিসাব বিশ্বাসযোগ্য নয়। অতীতের নির্বাচন প্রসঙ্গ টেনে হাসিনা বলেন, আগেও ভোট নিয়ে প্রশ্ন উঠেছিল। তার অভিযোগ, এবারও নির্ধারিত তারিখের আগেই ব্যালট বাক্স পূরণ করা হয়েছে। বৈঠকে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর জারি থাকা নিষেধাজ্ঞার বিষয়টিও উঠে আসে। শেখ হাসিনা জানান, এই নিষেধাজ্ঞা দুটি কারণে অবৈধ। তার বক্তব্য, সন্ত্রাস দমন আইনে নিষিদ্ধ করার মতো কোনো অপরাধ আওয়ামী লীগ করেনি। পাশাপাশি তিনি দাবি করেন, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারই ছিল অবৈধ, ফলে তাদের নির্দেশও বৈধ হতে পারে না। বর্তমান সরকার এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তা না হলে দল নিজস্ব সিদ্ধান্ত নিয়ে কর্মসূচি ঘোষণা করবে বলেও ইঙ্গিত দেন। রাজনৈতিক মহলের একাংশের মতে, নেতাদের দেশে ফেরার প্রস্তুতি নিতে বলায় নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে ইতিবাচক বার্তার ইঙ্গিত থাকতে পারে। বৈঠকে উপস্থিত এক নেতা জানান, হাসিনার বক্তব্যে আত্মবিশ্বাস স্পষ্ট ছিল। তিনি দাবি করেছেন, আন্তর্জাতিক মহল বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে স্বীকৃতি দেবে না। এদিনের বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন না। অসুস্থতার কারণে তিনি যোগ দিতে পারেননি বলে জানা গিয়েছে।
উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, এস.এম. কামাল হোসেন, সুজিত রায় নন্দী, সাইফুল আলম নাদেল, মির্জা আজম এবং মইবুল হাসান চৌধুরী নৌফেল প্রমুখ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি আওয়ামী লীগ। দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। আলীগ যাতে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে তার জন্য পূর্বতন তদারকি সরকার প্রধান মোহাম্মদ ইউনূস এই চক্রান্ত করেছিলেন। তাদের সঙ্গে হাত মিলিয়েছিল হাসিনা বিরোধী দলের নেতারা। তাদের উদ্দেশ্য ছিল একটাই, বাংলাদেশকে স্বাধীনতার স্বাদ পাইয়ে দেওয়া দলটিকে জাতীয় রাজনীতির মানচিত্র থেকে মুছে ফেলা। কিন্তু তারা ভুলে গিয়েছিল এভাবে আওয়ামী লীগের সঙ্গে চক্রান্ত করে বেশি দিন টিকে থাকা যাবে না। বাংলাদেশে পালাবদলের সঙ্গে সঙ্গে জাতীয় রাজনীতির চরিত্র বদলে যায়। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন। বাংলাদেশে ফিরেছে স্বস্তি। ফলে সেই পুরনো প্রশ্নটা নিয়ে ফের জাতীয় রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে। তবে কি আওয়ামী লীগারদের আবার জাতীয় রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যাবে? হাসিনা কি দেশে ফিরতে পারবেন? এই প্রসঙ্গে তারেক রহমানের একটি বক্তব্য তুলে ধরা যেতে পারে। সম্প্রতি একটি গণমাধ্যম থেকে তাকে প্রশ্ন করা হয় আলীগের নিষেধাজ্ঞার ব্যাপারে তার বা তার দলের অবস্থান কি। তারেক কিন্তু সরাসরি আওয়ামী লীগের নাম উল্লেখ করেননি, তবে জানিয়েছেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষে নন। তখন ধরে নেওয়া হয়েছিল আলীগ জাতীয় রাজনীতিতে ফিরে আসুক, সেটা তারেকও চাইছেন। কারণ জামায়াতের সঙ্গে লড়াই করতে হলে আলীগের মতো একটি শক্তিশালী দলে ছাতার তলায় থাকা জরুরি। একটি বিষয় লক্ষ্য করলে দেখা যাবে বিএনপি ক্ষমতায় আসীন হওয়ার পর আলীগ তাদের বন্ধ থাকা দফতরগুলি খুলতে শুরু করে। কোনো কোনো জায়গা থেকে যে তাদের বাধা দেওয়া হয়নি এমনটা নয়, তবে প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে এই ব্যাপারে কোনো ইতিবাচক ভূমিকা নিতে দেখা যায়নি। ফলে আলীগের বাংলাদেশে ফেরার পথ যে ক্রমেই প্রশস্ত হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। এই অবস্থায় পদ্মাপাড় থেকে এলো সুখবর। জামাতসহ বিরোধী দলের বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। তিনি ছিলেন বিএনপির লোক। স্পিকার পদে নির্বাচিত হওয়ার আগে তিনি দলীয় পদে ইস্তফা দেন। স্পিকার জানিয়ে দিয়েছেন সবাই রাজনীতি করার সুযোগ পাবে। স্পিকারের এই সিদ্ধান্তে আওয়ামী লীগে খুশির হাওয়া, তারা ইতিমধ্যে রাস্তায় নেমে পড়েছে। এই প্রসঙ্গে হাদি হত্যাকাণ্ডের উল্লেখ করতে হয়। পূর্বতন তদারকি সরকার এবং তাদের সঙ্গী সাথীদের দাবি ছিল যে আওয়ামী লীগ সুপারি কিলার ভাড়া করে হাদিকে খুন করিয়েছে। কিন্তু হাদির হত্যাকারী ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেন ধরা পড়েছে। ফয়সাল সম্প্রতি জানায় যে হাদি হত্যায় জামায়াত জড়িত। তার এই বিবৃতিতে রীতিমতো ফেঁসে গিয়েছে জামায়াত, তারা এখন চুপ। এবার হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন। তিনি বলেন, যারা হাদিকে হত্যা করে উল্টো বিচারের অভিনয় করে সব দোষ আওয়ামী লীগের ওপর চাপিয়ে দিয়েছিল। এখন দেখা যাচ্ছে এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত। আস্তে আস্তে সব সত্য বেরিয়ে আসছে। এদেশে সব রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার রয়েছে। এদিকে আবার ঈদে ছাত্রলীগ একটি মিছিল করে ছাত্রলীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের করার দাবি তুলেছে। রবিবার আরও একটি মিছিল বের করে ছাত্রলীগ। তারা জয় বাংলা স্লোগানও দেন। দলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও তুলেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আবার নতুন করে সংগঠিত হতে শুরু করেছে। তাতে বেশ চিন্তায় জামায়াত। সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা সন্ত্রাসবিরোধী সংশোধন অধ্যাদেশ অনুমোদন করেছে জাতীয় সংসদ। তবে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এমন একটি নাম যা বারবার নিষিদ্ধ হয়েও ছাইচাপা আগুনের মতো জ্বলে উঠেছে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় আওয়ামী লীগকে যখনই নিষিদ্ধ করা হয়েছে বা কোণঠাসা করার চেষ্টা হয়েছে, দলটি ততবারই আরও শক্তিশালী হয়ে রাজপথে ফিরে এসেছে। ১৯৫৮ সালে সামরিক শাসনের জাতাকলে পৃষ্ঠ করে আওয়ামী লীগকে থামিয়ে দিতে চেয়েছিলেন আইয়ুব খান, কিন্তু সেই নিষেধাজ্ঞা ভেঙে ৬৬-র ৬ দফা আর ৬৯-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগই হয়ে উঠেছিল বাঙালির মুক্তির প্রধান কাণ্ডারি। ১৯৭১ সালে ২৬ মার্চ ইয়াইয়া খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নেতাকর্মীদের ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছিলেন। ফলাফল ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর আওয়ামী লীগের নেতৃত্বেই বিশ্বমানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের। ১৯৭৫ সালের ১৫ আগস্টের ট্র্যাজেডির পর খন্দকার মোশতাকরা ভেবেছিলেন দলটিকে চিরতরে নিশ্চিহ্ন করে দেয়া হয়েছে, কিন্তু প্রতিকূল পরিবেশ ডিঙিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দলটি আবারও ঘুরে দাঁড়ায়। গত ১০ মে ২০২৫ তারিখে ড ইউনূসের প্রশাসন এবং আজ ৮ এপ্রিল ২০২৬ তারিখে তারেক রহমানের প্রশাসনের পক্ষ থেকে আসা নিষেধাজ্ঞাকে আওয়ামী লীগ তাদের দীর্ঘ সংগ্রামের পথেরই অংশ মনে করছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে আইয়ুব, ইয়াইয়া, মুশতাকদের যে পরিণতি হয়েছিল, বর্তমান নিষেধাজ্ঞার নায়কদের নামও সেই একই তালিকায় যুক্ত হল মাত্র। আওয়ামী লীগের সমর্থকরা বলছেন, আওয়ামী লীগ কেবল একটি দল নয়, এটি একটি আদর্শের নাম যা তৃণমূল মানুষের গভীরে প্রথিত।
তারা বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মানে কোটি মানুষের আবেগকে নিষিদ্ধ করা। আইয়ুব থেকে তারেক রহমান, ইতিহাস সাক্ষী দিচ্ছে আওয়ামী লীগকে থামিয়ে রাখা সাধ্য কারণেই প্রতিটি নিষেধাজ্ঞার পরেই দলটি নতুনভাবে ঘুরে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নিষিদ্ধ করে বা জেল জুলুম দিয়ে আওয়ামী লীগের মতো গণসংগঠনকে ঠেকানো সহজ নয়। বিশ্ববাসী অতীতেও দেখেছে এবং আবারও হয়তো দেখবে কিভাবে ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠে এই রাজনৈতিক দলটি। আরও একবার আলোচনায় বাংলাদেশের ১৫ জন সেনা কর্মকর্তা। আমরা সকলেই জানি আওয়ামী লীগ শাসনামলে গুম খুন সহ মানবতাবিরোধী অপরাধে ৩ মামলায় হেফাজতে থাকা ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি। এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে গোটা বাংলাদেশ। এই ১৫ জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। বলা হচ্ছে এই সবকিছুই হয়েছে ইউনূসের নির্দেশে। তার জন্য ইউনূস সরকার বিশেষ অধ্যাদেশ জারি করে। ১৫ সেনা কর্মকর্তার দাবি ছিল তারা যদি মানবতাবিরোধী অপরাধে লিপ্ত থেকে থাকেন তাহলে তাদের বিচার করতে হবে সেনা আইনে, কোনো সাধারণ আদালতে নয়। অনুসন্ধানে উঠে এসেছে এই চক্রান্তে একাই ইউনূস নন, চক্রান্তে তার সঙ্গে হাত মিলিয়েছিলেন তার এক উপদেষ্টা আসিফ নজরুল। ইউনূসের ইচ্ছাতেই রাতারাতি বদলে যায় চার্জশিট। এই সেনা কর্মকর্তাদের আইনজীবীরা যাতে আদালতে সওয়াল করতে না পারেন তারও ব্যবস্থা করে রেখেছিলেন ইউনূস সরকার। ইতিমধ্যে এই আইসিটির বিরুদ্ধে তারেক সরকারের কাছে অভিযোগ জমা পড়েছে। সেই অভিযোগ খতিয়ে দেখার পর আইসিটিতে বড় ধরনের রদবদল ঘটায় বিএনপি সরকার। আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। গত সোমবার সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই রদবদলের কথা জানিয়ে দেওয়া হয়েছে। তাজুলের জায়গায় চিফ প্রসিকিউটর পদে নিয়োগ করা হয়েছে আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলামকে। র্যাবের টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন টিএফআই সেল ও ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেল জেআইসি কর্তৃক গুম করে নির্যাতনের ঘটনায় প্রধান আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তিনি সব ধরনের গুম খুনের নির্দেশদাতা। 2 মামলার অভিযোগে শেখ হাসিনা সহ 28 জনকে আসামি করা হয়। 2 মামলায় কমন আসামি শেখ হাসিনা ও তার সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক। 28 আসামির মধ্যে শেখ হাসিনা ছাড়াও রয়েছেন তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তার নিয়োগ পাওয়া গুম খুনে জড়িত নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর 5 জন সাবেক মহাপরিচালক সহ 23 জন সেনা কর্মকর্তা এবং 3 জন পুলিশ কর্মকর্তা। এর মধ্যে সেনাবাহিনীতে কর্মরত উচ্চ পর্যায়ের 4 জন কর্মকর্তা বিভিন্ন দপ্তরে এখনও বহাল আছেন। পুলিশের 3 জনের মধ্যে সাবেক আইজিপি বেনজির আহমেদ, র্যাবের সাবেক মহাপরিচালক খুরশিদ হোসেন ও ব্যারিস্টার হারুনুর রশিদ। তারা পলাতক। মানবতাবিরোধী অপরাধে লিপ্ত থাকার অভিযোগে এই সেনা কর্মকর্তাদের সাবজেলে রাখার বিষয়টি পছন্দ করেনি পূর্বতন তদারকি সরকার প্রধান। এই প্রসঙ্গে তাজুল ইসলাম কি বলেছিলেন একবার দেখে নেওয়া যাক। তিনি বলেছিলেন সেনাবাহিনীর গ্রেফতারের ক্ষমতা নেই, পরোয়ানা তামিল করবে পুলিশ। তাজুল ইসলামকে প্রশ্ন করা হয়েছিল সেনাবাহিনী তাদের 15 কর্মকর্তাকে গ্রেফতার করতে পারে কিনা। এই প্রশ্ন করা হলে তিনি না বলেছিলেন। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের তিনি বলেন এটা নিয়ে কোনো বিভ্রান্তির কোনো সুযোগ নেই। এই বিষয়ে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ে অফিসারদের অবহিত করা হয়েছে, তারা গ্রেফতার করবে না। এই নিয়ে বাহিনীর সঙ্গে ইউনূস এবং তার সরকারের রীতিমতো ঠান্ডা লড়াই শুরু হয়। এই অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আইনজীবীরা উচ্চ আদালতে রিট করার প্রস্তুতি নিচ্ছিলেন। তার আগে তারা সেনাবাহিনীর শীর্ষ মহলে একটি আইনি নোটিশও পাঠায়। তাদের প্রধান যুক্তিগুলি ছিল 1952 সালের সেনা আইন অনুসারে তাদের বিচার করতে হবে। সেখানে আরও সেনা আইনের 59 নম্বর ধারার উল্লেখ করে বলা হয় হত্যা, নরহত্যা ও ধর্ষণ ছাড়া অন্য কোনো সিভিল অফেন্সের ক্ষেত্রে সেনা আইনেই করতে হবে। প্রসঙ্গত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান 24 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত বুধবার 8 অক্টোবর ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন আগামী 21 অক্টোবরের মধ্যে তাদের গ্রেফতার করে 22 অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে। অবৈধ ইউনূস সরকার সন্ত্রাসবিরোধী আইন 2009 এর আওতায় একটি এসআরও জারি করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল, যা আজ তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার সংসদে আইনের মাধ্যমে বৈধতা দিয়েছে। বিষয়টি দেশে আইন ও রাজনীতির অঙ্গনে তীব্র বিতর্ক তৈরি করেছে। আইন বিশেষজ্ঞরা বলছেন সন্ত্রাসবিরোধী আইন 2009 মূলত আন্তর্জাতিক প্রেক্ষাপটে প্রণীত হয়েছে, বিশেষ করে সেপ্টেম্বর 11 অ্যাটাকসের পর। এই আইনের মূল উদ্দেশ্য ছিল আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ দমন এবং তালেবান, আইএসআইএস, বোকো হারাম সহ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কার্যক্রম প্রতিরোধ করা।
তবে বিশেষজ্ঞরা মনে করাচ্ছেন সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর ১৮ ধারার আওতায় কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা আইনটির উদ্দেশ্য ও প্রয়োগের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। আইনটি মূলত 9/11-এর ঘটনার পর যুক্তরাষ্ট্রে উদ্ভূত আন্তর্জাতিক অপরাধ দমনের জন্য প্রণয়ন করা হয়েছিল, তাই একটি নিবন্ধিত রাজনৈতিক দলকে এই আইনের আওতায় আনা অনুচিত। সংবিধান বিশেষজ্ঞরা আরও বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা বাংলাদেশের সংবিধানের ৩৮ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক, কারণ নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ সংবিধানের ৩৮ অনুচ্ছেদে বর্ণিত 4টি শর্তই পূরণ করে। অন্যদিকে বাংলাদেশ জামাতে ইসলামী কোনো বৈধ রাজনৈতিক দল হিসেবে সাংবিধানিক মানদণ্ড পূরণ করে না। তারা ধর্মতন্ত্রে বিশ্বাস করে এবং জনগণের সার্বভৌমত্ব ভিত্তিক আধুনিক সাংবিধানিক গণতন্ত্রে বিশ্বাসী নয়। সংবিধান অনুচ্ছেদ ৭(২)। জামাতের মতে সার্বভৌমত্ব কোনো অতিপ্রাকৃত বা ঐশী উৎসে নিহিত, যা সংবিধানের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। ফলে জামাতের রাজনৈতিক দর্শন এবং বাংলাদেশের সংবিধানের মধ্যে মৌলিক দ্বন্দ্ব বিদ্যমান, যা আগে নিষ্পত্তি হওয়া প্রয়োজন। এই ইস্যুতে আইনজীবী তানিয়া আমির হাইকোর্ট বিভাগে একটি রিট মামলায় জয়লাভ করেছিলেন। তবে ৫ আগস্ট ২০২৪-এর রাজনৈতিক পরিবর্তনের পর আপিল বিভাগে রায় বাধাগ্রস্ত হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, চূড়ান্ত সিদ্ধান্তের জন্য একটি অনুকূল রাজনৈতিক ও বিচারিক পরিবেশ প্রয়োজন, যাতে সংবিধান এবং আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে বিষয়টি নিষ্পত্তি করা যায়। বছরের পর বছর ক্ষমতার বাইরে থেকে স্বজনপ্রীতির মিথ্যা অভিযোগ নিয়ে গলা ফাটিয়েছে বিএনপি। মিছিলে, সভায়, টেলিভিশনের টকশোতে একটাই কথা, ক্ষমতায় গেলে সব বদলে দেবে, মেধার মূল্যায়ন হবে, যোগ্যরা জায়গা পাবে। সেই বিএনপি এখন ক্ষমতার কাছাকাছি এসে ঠিক কী করল? জাতীয় ক্রীড়া পরিষদ ঘোষিত বিসিবির অ্যাডহক কমিটিতে ঢুকিয়ে দিল মির্জা আব্বাসের ছেলে, সালাউদ্দিন আহমেদের ছেলে, আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে আর ববি হাজ্জাজের স্ত্রীকে। 11 সদস্যের কমিটিতে 4 জনই কোনো না কোনো বিএনপি নেতার ঘরের লোক। এটাকে কি বলবেন? পারিবারিক ক্রিকেট বোর্ড বললে বোধহয় কম বলা হয়। যুক্তি দেওয়া হচ্ছে এরা বৈধ কাউন্সিলর। ঠিক আছে, কাগজে কলমে হয়তো বৈধ, কিন্তু প্রশ্নটা বৈধতার না, প্রশ্নটা যোগ্যতার। মির্জা ইয়াসির আব্বাস কিংবা সাইদ ইব্রাহিম আহমেদ বাংলাদেশের ক্রিকেটে কি অবদান রেখেছেন? কোন মাঠে খেলেছেন? কোন ক্লাব চালিয়েছেন? কোন টুর্নামেন্ট আয়োজন করেছেন? এই প্রশ্নগুলোর উত্তর কেউ দিচ্ছে না, কারণ উত্তর নেই। যা আছে তা হলো বাবার নাম, বাবার দলীয় পরিচয় আর বাবার রাজনৈতিক প্রভাব। রাজনীতিতে একটা কথা প্রচলিত আছে, বিরোধী দলে থাকলে সবাই সাধু, ক্ষমতায় গেলে সেই সাধুত্ব কোথায় যায় কেউ জানে না। বিএনপিও এর ব্যতিক্রম না, এটা এখন আর বলার অপেক্ষা রাখে না। সবচেয়ে করুণ দিক হল, ক্রিকেটটা এই দেশে মানুষের আবেগের জায়গা। কোটি মানুষ এই খেলাটা নিয়ে স্বপ্ন দেখে। সেই জায়গায় নেতার ছেলে বসবে, নেতার বউ বসবে, আর মাঠের মানুষ, যারা সত্যিকারের ক্রিকেটের জন্য কাজ করেছে, তারা বাইরে থাকবে। এটা শুধু নেপোটিজম না, এটা ক্রিকেটের প্রতি অসম্মান। খাট আর মাঠ যে এক জিনিস না, এই সহজ সত্যটা বোঝার জন্য বিশেষ প্রতিভার দরকার নেই। কিন্তু যাদের কাছে বাবার নামই সবচেয়ে বড় যোগ্যতা, তাদের কাছে এই পার্থক্যটা কখনো স্পষ্ট হয় না। সংসদে প্রবল আপত্তি সত্ত্বেও জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল ২০২৬ পাশ করায় এর প্রতিবাদে অধিবেশন থেকে ওয়াকআউট করেছে প্রধান বিরোধী দল। শুক্রবার 10 এপ্রিল স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদ অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে। বিলটি পাশের পর বিরোধী দলীয় নেতা ড শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে সংসদ কক্ষ ত্যাগ করেন। তার ঘোষণার পরপরই বিরোধী দলের সংসদ সদস্যরা একে একে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান। ধামরায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে নেতাকর্মীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন। শুক্রবার 10 এপ্রিল বিকেলে ধামরাই উপজেলার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কালামপুর বাসস্ট্যান্ডে এনসিপির প্রধান কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা জেলা উত্তরের কমিটির একটি অংশের নেতা সমর্থকদের সঙ্গে ধামরাই উপজেলা শাখার নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। তবে ঢাকা জেলা উত্তরের কমিটির নেতাকর্মীদের দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে উপজেলা শাখার নেতাকর্মীরা হামলার ঘটনা ঘটিয়েছে। অপরদিকে ধামরাই শাখা এনসিপির নেতাকর্মীদের দাবি, ধামরাই ঢুলিভিটা বাসস্ট্যান্ডে এনসিপির কার্যালয় থাকা সত্ত্বেও নতুন করে এনসিপির কার্যালয় করার কারণ জানতে চাওয়ায় এ হামলার ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় এনসিপির ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক নাবিলা তাসমিদ বলেন, এনসিপির ঢাকা জেলা উত্তরের কমিটি আত্মপ্রকাশের কারণে অনেকের জুলাই ব্যবসা বন্ধ হয়ে যাবে, সেই ক্ষোভ থেকেই এ হামলার ঘটনা ঘটানো হয়েছে। তিনি আরও বলেন, জুলাই নিয়ে ব্যবসা করলে এনসিপি কোনোভাবেই তা সমর্থন করবে না। যারা সাধারণ মানুষ ও জুলাই শহীদদের পরিবারের ওপর সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এনসিপি তাদের সমর্থন করে না।
অন্যদিকে এনসিপির ধামরাই উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী ইসরাফিল ইসলাম খোকন বলেন, চলতি মাসের শুরুর দিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঢাকা জেলা উত্তোলের কনেকির গঠন করা হয়েছে। গত ১৬ মাস ধরে ধামরাই ঢুলিভিটা এলাকায় এনসিপির কার্যালয় থেকে কার্যক্রম পরিচালিত হচ্ছে। হঠাৎ নতুন কার্যালয় উদ্বোধনের কারণ সম্পর্কে জানতে চাইলে এ হামলার ঘটনা ঘটে। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হুদা খান বলেন, এনসিপির কার্যালয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত কোনো অভিযোগ দেয়নি। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। খুলনায় ট্যাঙ্ক লরি থেকে অকটেন পাচারের সময় ৫ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জড়িতদের ১০,০০০ টাকা জরিমানা ও চোরাই তেল জব্দ করেন খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খাতুন। শুক্রবার অকটেন পাচারের সময় তাদের আটক করা হয়। আটকরা হলেন চালক ইমরান, হেলপার সম্রাট, হেলপার মিন্টি, রানা ও বিল্লাল। স্থানীয় সূত্রে জানা গেছে, খালিশপুরের পদ্মা অয়েল কোম্পানির ডিপোর ভেতরে অবস্থানরত একটি ট্যাঙ্ক লরি মাগুরার একটি পেট্রোল পাম্পের জন্য তেল বহন করছিল। এ সময় সেই ট্যাঙ্ক লরি থেকে ড্রামে করে তেল চুরি করছিলেন আটকরা। পরে তাদের এনএসআই খুলনা মেট্রো কার্যালয়ের সদস্যরা আটক করেন। নারায়ণগঞ্জের সিদ্ধিগঞ্জে অবৈধভাবে ট্যাঙ্ক লরিতে জ্বালানি তেল মজুদ ও বিক্রি করায় বিশেষ অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে প্রশাসন। এ সময় প্রায় ১৩,৫০০ লিটার ডিজেলসহ ২টি ট্যাঙ্ক লরি ও ফিলিং স্টেশনের মিটার জব্দ করা হয়। শুক্রবার ১০ এপ্রিল সন্ধ্যা ৬:৩০টার দিকে সিদ্ধিগঞ্জ থানাধীন বার্মাস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ ফয়েজউদ্দিন। উপজেলা প্রশাসন জানায়, অভিযানের সময় দেখা যায় ২টি ট্যাঙ্ক লরিতে ফিলিং স্টেশনের মিটার সংযুক্ত করে সাধারণ গ্রাহকদের কাছে জ্বালানি তেল বিক্রি করা হচ্ছিল, যা প্রচলিত আইন ও বিধিমালার পরিপন্থী। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে জড়িত ২ কর্মচারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন সিদ্ধিগঞ্জের গোদনাইল এলাকার মোহাম্মদ জসিম ৩৮ বছর এবং বার্মাস্ট্যান্ড এলাকার মোহাম্মদ হোসেন ভুইয়া ৩০ বছর। অভিযানকালে ট্যাঙ্ক লরিগুলোর বৈধ কাগজপত্র প্রদর্শন করতে না পারায় নারায়ণগঞ্জ চ ০০০২৯ ও পিরোজপুর ঢ ৪১০০৪৮ নম্বরের ২টি ট্যাঙ্ক লরি জব্দ করা হয়। লরিগুলোতে আনুমানিক ১৩,৫০০ লিটার ডিজেল মজুদ ছিল। এছাড়া ২টি ফিলিং স্টেশন মিটারও জব্দ করা হয়। জব্দ করা ট্যাঙ্ক লরিগুলো সিদ্ধিগঞ্জ থানায় হেফাজতে নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধ জ্বালানি মজুদ ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকি বাংলাদেশের জাতীয় সংসদেও বিষয়টি নিয়ে আলোচনার দাবি ওঠে। জুলাই সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হয়েছে ৪৪ জন পুলিশকর্মী। তাদের মধ্যে বেশ কয়েকজন পদস্থ কর্তাও রয়েছেন। এই সংখ্যাটা সরকারের খাতাকলমে, কিন্তু প্রকৃতপক্ষে সংখ্যাটা ৩ শতাধিক বলে অনেক বিশ্লেষক দাবি করছেন। কোনো সংস্থা নিরপেক্ষভাবে এই ঘটনার তদন্ত করতে পারছে না, তাদের প্রকৃত তালিকা দিতে পারছে না। বলা ভালো, তাদের সেই তালিকা প্রকাশ করতে দেওয়া হচ্ছে না। তারেক রহমান সরকার একবার বলে এই হত্যাকাণ্ডের বিচার করবে, আবার বলে জুলাই সন্ত্রাসীদের দায় মুক্তি দেওয়া হয়েছে। এর মধ্যে নতুন আইজিপি আলী হোসেন ফকির জানিয়েছেন, এই বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সোমবার সন্ধ্যায় বাংলা একাডেমির কবি শামসুর রহমান হলে আয়োজিত একটি অনুষ্ঠানে আইজিপি বলেন, যে যেখানে আছেন পুলিশকে সহযোগিতা করুন, পুলিশ যেন নৈতিকতার সঙ্গে কাজ করতে পারে সে বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। অন্যথায় মাত্র ২,১৫,০০০ পুলিশ সদস্য দিয়ে ১৮ কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তিনি আরও বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমে সবাইকে সহযোগিতা করতে হবে, তবে তারা কোনো অন্যায় করলে সেইটা দেখার দায়িত্ব সরকারের। সেগুলা ইনশাল্লাহ নিশ্চিত হবে, এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। আইজিপি বলেন, দীর্ঘ ১৭ বছর পর বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য একটা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার পেয়েছি। তাদের সরকার ১ নম্বর এজেন্ডা হচ্ছে আইন শৃঙ্খলা। কারণ আইন শৃঙ্খলা যদি ঠিক না থাকে, বিদেশি বিনিয়োগ আসবে না, অর্থনৈতিক উন্নয়ন হবে না। আমাদের ব্যাংক শূন্য, শেয়ার মার্কেট শূন্য, সর্বক্ষেত্রে আমাদের অর্থনৈতিক বিপর্যয়। এই বিপর্যয় থেকে যদি অর্থনৈতিক উন্নয়ন, জীবনযাত্রার মান উন্নয়ন করতে হয়, তাহলে আইন শৃঙ্খলাই সঠিকভাবে পালন করতে হবে, না হলে কোনো উন্নয়ন হবে না। আইজিপি আরও জানিয়েছেন, কোনো অবস্থাতেই আর মব কালচার সমর্থন করা যাবে না। সাংবাদিক, শিক্ষার্থী, শিক্ষকসহ সব মানুষকে নৈতিকতার সঙ্গে দায়িত্বশীল আচরণ করতে হবে। সেটা করলেই আমরা সকলে শান্তিতে থাকতে পারব। দেশকে আপনার সাহায্য করুন।
অনেক সময় কোনো ঘটনা ঘটলে সবাই চায় শাস্তি সঙ্গে সঙ্গে কার্যকর করা হোক, বিচার প্রক্রিয়া সম্পন্ন হোক, কিন্তু বিচার একটি দীর্ঘ প্রক্রিয়া, এটা আমরা সকলেই জানি। তবুও অনেক সময় পুলিশকে চাপ দেওয়া হয় জরুরি ভিত্তিতে কাজ করার জন্য, তবে সবকিছুর একটা নির্দিষ্ট সময় লাগে। এই প্রসঙ্গে আইজিপি একটি ঘটনার উল্লেখ করেন। তিনি বলেন, শেরাটন হোটেলে একটি বাস পোড়ানো হয়েছিল। পুলিশ যাকে গ্রেফতার করে সে আদালতে স্বীকার করে নেয় তার অপরাধ, অথচ তার উকিল দাবি করছেন না, আসামি তখন রমনা থানার কাস্টডিতে ছিল। এখন আপনিই বোঝেন, এই ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তার চাকরি চলে যায়। আসলে সে আরও একটি বাস পুড়িয়েছিল, সেটা কার্জন হলের পাশে, আর এই ঘটনা শেরাটনের মোড়ে ঘটেছিল। এই একই বিষয়ে তোলা হয় সংসদে। রংপুর ৪ আসনে সংসদ সদস্য আক্তার হোসেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদকে প্রশ্ন করেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণ অভ্যুত্থানের সময় রাজপথে অভ্যুত্থানকারী আন্দোলনকারীদের বিরুদ্ধে যারা হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে হত্যাযজ্ঞ চালিয়েছে, ম্যাসাকার করেছে, গণহত্যা করেছে, জনতার প্রতিরোধের মুখে কেউ কেউ হয়তো প্রাণ হারিয়েছে, কেউ কেউ আহত হয়েছে, কিন্তু সেটা যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে। এবং সেখানে জুলাই যোদ্ধাদের সুরক্ষা দেওয়ার জন্য যে অধ্যাদেশ জারি করা হয়েছে, সেই বিষয়ে আমরা এই অধ্যাদেশ এখানে গ্রহণ করার জন্য সবাই সর্বসম্মত হয়েছি। সুতরাং আমার মনে হয় সংসদ সদস্য আক্তার হোসেন আশ্বস্ত হতে পারেন।